সুধী, কেমন আছেন? আজকে কথা হচ্ছে বাংলাদেশে কে রাষ্ট্রপতি হবে। ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতির কথা অনেকেই বলছেন তিনি হতে পারেন। তিনি রাজি হবেন কিনা এটা একটা বড় ঘটনা, কারণ তিনি আসলে তত্ত্বাবধায়ক সরকার হতে চেয়েছিলেন না, তাকে নিয়ে আসা হয়েছে। যাই হোক, তিনি একসময় রাজনৈতিক দল গঠন করতে চেয়েছিলেন। বলা হয় তার ক্ষমতার প্রতি লোভ রয়েছে, কিন্তু আমি তাকে ব্যক্তিগতভাবে যতটুকু দেখেছি তিনি রাজনৈতিকভাবে উচ্চাভিলাষী একজন মানুষ নয়। তিনি অত্যন্ত জ্ঞানী একটা মানুষ। আন্তর্জাতিকভাবে তার যে পরিচিতি রয়েছে, তার যে প্রভাব রয়েছে, সে বাংলাদেশের জন্য অনেক কিছু করতে পারেন। আমার কথা হচ্ছে স্যারের কাছে যে আপনি যখন এই যে ইন্টারিম গভর্নমেন্টের দায়িত্বে ছিলেন, আপনি একটা কাজ করতে পারেননি, সেটা হচ্ছে মব কালচারকে আপনি পারতেন বন্ধ করতে পারতেন, সেটি করতে পারেননি। আপনার হাতে সেনাবাহিনী ছিল, পুলিশ ছিল, প্রশাসন ছিল, জনমত ছিল, রাজনৈতিক দলগুলো সমর্থন ছিল, তারপরে আপনি পারেননি। আওয়ামী লীগ ছাড়া সবাই আপনাকে সমর্থন দিয়েছিল। আরেকটা বিষয় হচ্ছে যে সবচেয়ে দুঃখজনক হচ্ছে যে বাংলাদেশে কি পরিমাণ রোহিঙ্গা রয়েছে। এটির জন্য আপনি একটা আন্তর্জাতিক সম্মেলন ঢাকাতে করবেন, এটা আমি খুব আশা করেছিলাম। এবং আমি আশা করেছিলাম যে এই যে রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য আপনি একটা ব্যবস্থা করতে পারবেন, কিন্তু সেটা করা গেল না কেন আমি জানি না। এটা এমনও হতে পারে যে আপনি এত বিষয়ে ব্যস্ত ছিলেন যে এদিকে আপনি মন দিতে পারেননি, অথবা এমনও হতে পারেন আপনি যোগ্য মানুষই না। খুব কথাটা রূঢ় হলেও কোনো কোনো ক্ষেত্রে আপনার যোগ্যতার অভাব রয়েছে আমি মনে করি। কারণ হচ্ছে যে সারা পৃথিবীতে আপনি যে ভাষণগুলো দিতেন, যে 3-0, যখন আপনি বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতায় আসীন হলেন তখন তার ওই ভাষণ দেওয়ার দরকার নেই, সেটা তো আপনি বাংলাদেশে বাস্তবায়ন করতে পারতেন। যদি স্বল্প সময়ে বাস্তবায়ন নাও করা যায়, এই যে সামাজিক ব্যবসা, এই যে দূষণমুক্ত দেশ, এই যে আপনার উদ্যোগী কর্মসংস্থান, যুব সমাজের শক্তি, এগুলো নিয়ে যে আপনি সারা পৃথিবীতে ভাষণ দেন, তার বাস্তবায়ন তো আপনি করতে পারতেন, সেটা তো আপনি করতে পারেননি। আপনি জ্ঞানী মানুষ, আপনার এই পর্যায়ে যাওয়ার মতন ক্ষমতা আমাদের নেই, ওই ধরনের শিক্ষা আমরা গ্রহণ করতে পারিনি, ওই ধরনের ইউনিভার্সিটির টিচারও আমরা ছিলাম না, ওই ধরনের সুযোগও আমরা পাইনি। অর্থাৎ ওই সুযোগের কথা বলছি না, এই যে আপনারা যে মাইক্রো ক্রেডিট করেছেন তখন যে আপনি সহযোগিতাগুলো পেয়েছেন, সেই সুযোগ আমরা পাবো না, আমরা চাইলেও পাবো না। আমরা যদি নতুন এই সময়ের বাস্তবতা অনুযায়ী কোনো একটা সমস্যা সমাধানের জন্য কোনো সহযোগিতা চাই, আমাদেরকেও করবে না। কিন্তু আপনারা পেয়েছিলেন, আপনারা সেই যোগ্যতাটা ছিল, পাওয়ার যোগ্যতাটা ছিল আপনাদের। আপনারা সেগুলো আন্তর্জাতিকভাবে গ্রহণ করতে পেরেছেন, কমিউনিকেশন করতে পেরেছেন, এবং নোবেল পুরস্কার পাওয়ার অবশ্যই আপনি যোগ্যতা রাখেন। কারণ হচ্ছে আপনি যে বাংলাদেশের একজন মানুষ, বাংলাদেশে একটা বড় এনজিও বাজার রয়েছে, এত মানুষ আপনি তো পৃথিবীতে কোথাও পাবেন না। এখানে মানুষকে নিয়ে অনেক কিছু করা যায় এবং অনেক পুরস্কার পাওয়া যায়। বাংলাদেশের যে দারিদ্রতা, এটা নিয়ে সিনেমা বানালেও মানুষ পুরস্কার পায়। বাংলাদেশে যে ফুটপাতের মানুষের যে শুয়ে থাকা, এটা নিয়ে যদি একটা ডকুমেন্টারি বানানো হয় তাও মানুষ পুরস্কার পায়। বাংলাদেশ তো পুরস্কার পাওয়ার একটা জায়গা। এত দারিদ্রতা, এত সমস্যা, এত মানুষের যন্ত্রণা, এত বিনা চিকিৎসায় মানুষের মরে যাওয়া, এই যে মানুষের যে হাহাকার, মানুষের যে কষ্ট, খুব কম দেশে আছে। অবশ্য ভারত, পাকিস্তান এগুলো তো আছেই। আমি যেটা বলতে চাচ্ছি যে রোহিঙ্গা সমস্যা সমাধান করা গেল না কেন? আপনাকে একটা উদাহরণ দেই। এই যে ইউক্রেনে যে যুদ্ধ শুরু হয়েছিল, ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আপনি চিন্তা করতে পারেন যে ইউক্রেনের উদ্বাস্তুরা কতটা দেশে তারা জায়গা পেয়েছে। কানাডাতে 3 লাখেরও বেশি ইউক্রেনীয়কে ওখানে স্থায়ীভাবে বসবাসের জায়গা দেওয়া হয়েছে। আপনি কয়জন রোহিঙ্গাকে কানাডাতে নিতে পেরেছেন বলেন তো দেখি? নেওয়া যেত তো? আচ্ছা, এবার আসছি জার্মানি। 12.5 লাখ ইউক্রেনীয় উদ্বাস্ত না, তারা আবেদন করেছে। এমন না যে তারা আরেকটা দেশে পড়েছিল, তাদেরকে থাকার জায়গা করে দিয়েছে। 12.5 লক্ষ। চেকোস্লোভাকিয়ায়, হাঙ্গেরিতে এবং ইউকে, সেখানে প্রায় 2 লাখের উপরে এই ইউক্রেনীয়দেরকে জায়গা দেওয়া হয়েছে। আমেরিকাতে 2.5 লাখ উদ্বাস্তুকে
জায়গা দিয়ে। তারা কিন্তু সমুদ্র পাড়ি দিয়ে কষ্ট করে আসেনি, তারা রাজার হালে এসছে। আর এই যে গত 2 দিন আগে 500 রোহিঙ্গা সমুদ্রে সলিল সমাধি হয়েছে। ভারতের রাজনীতিবিদরা বাংলাদেশ থেকে কেউ গেলে রোহিঙ্গা বলে গালি দেন। রোহিঙ্গার এতটাই আন্তর্জাতিকভাবে কি বলবো, এটা অবহেলার পাত্র। এই যে তারা কিছুদিন আগে চিটাগংয়ে ভূমিধসে মারা গেল, তারা মানুষ না মনে হয়, তাদের কোনো দাম নেই। তারা বাংলাদেশের ভিতরে অন্য গিয়ে কোনো কাজ করতে পারবে না, তারা বার্মাতে ফিরে যেতে পারবে না। এবং বার্মা সরকারকে যে চাপ দেওয়া, সেটি কেউই দিচ্ছে না। আশ্চর্য ব্যাপার, বার্মার সরকার বা মায়ানমার সরকার এখন বিপদে আছে, তাদের নিজেদের মধ্যেই সমস্যা। এই মুহূর্তে মায়ানমার সরকারকে যদি আন্তর্জাতিক প্রেশার দেওয়া হয়, তাহলে সে শুনতে বাধ্য। দরকার হলে সেখানে শান্তিরক্ষী বাহিনীর দায়িত্ব দিয়ে এই রোহিঙ্গাদের সেখানে পাঠানো যেত। আর বিভিন্ন দেশে এই যে আমেরিকা বলেন, কানাডা বলেন, যারা উদ্বাস্তুদেরকে নেয়, সত্যি সত্যি যারা বিপদে আছে তাদেরকে তারা গ্রহণ করে। আমেরিকা এই যে এত কঠোর ইমিগ্রেশন নীতি, তারপরেও প্রকৃত যারা বিপদগ্রস্ত তাদেরকে তারা গ্রহণ করে। আপনি এই সমস্ত দেশে না হোক, যারা এই যে মধ্যপ্রাচ্যের যে বিভিন্ন দেশ, সেখানেও তো কিছু মানুষ পাঠাতে পারতেন। এবং জিয়া রহমানের সময় কিন্তু কিছু রোহিঙ্গাকে এই যে মধ্যপ্রাচ্যে নিয়ে যাওয়া হয়েছে, এবং ওই সময়ের সরকারের এটা একটা কৃতিত্ব। এই যে আপনারা রোহিঙ্গা সমস্যাটাকে দিয়ে ভয় পান, এর কারণটা কি? আমি এই কারণে ডক্টর ইউনূসকে আমি যোগ্য লোক মনে করি না। তবে কিছুটা লাভ হবে, কারণ বিদেশি সংস্থা, বিদেশি প্রতিষ্ঠানদের সাথে তিনি কথা বলতে পারবেন এবং বাংলাদেশের ইমেজ অনেক ডেভেলপ হবে। অর্থাৎ আপনি একজন রাষ্ট্রপ্রধান যখন নোবেল বিজয়ী হয়, রাষ্ট্রপ্রধান যখন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তি হয়, তখন তো দেশের একটা লাভ হবে। কিন্তু স্যারকে বলবো, স্যার আপনি রাষ্ট্রপতি হন অথবা না হন, আপনার যে পরিচিতি রয়েছে, আপনার যে ব্যাপকতা রয়েছে, আপনার যে বিশ্বজনীন গ্রহণযোগ্যতা রয়েছে, এই সুযোগটাকে দয়া করে এই রোহিঙ্গাদের দুর্দশা লাঘবে কাজে লাগান। একটা বিবৃতি দিয়েছেন, কিছু কথা বলেছেন, জাতিসংঘে এটা নিয়ে কথা বলেছেন, যথেষ্ট নয়। আপনাকে অনেক বড় ভূমিকা নিতে হবে। এবং বর্তমানে যে বাংলাদেশের সরকার রয়েছে, তারা যদি এগিয়ে না আসে, ডক্টর ইউনূস একা কিছু করতে পারবেন না। এবং বাংলাদেশ সরকার এবং আপনারা যারা রয়েছেন, আপনাদের মতন ব্যক্তিত্ব যারা রয়েছে, তারা মিলে এটা নিয়ে একটা কিছু করেন। আমি ইউক্রেনের মানুষের উদাহরণ দিলাম যে তারা বিভিন্ন দেশে কিভাবে তারা সম্মানজনকভাবে এই যে অ্যাসাইলাম পেয়েছে। কেন রোহিঙ্গারা বিভিন্ন দেশে তাদের জন্য সুপারিশ করা যাবে না? কেন তাদেরকে বিভিন্ন দেশকে দায়িত্ব দেওয়া যাবে না? যদি দায়িত্ব না নেয় কেউ, তাহলে এই যে রাখাইনের ভিতরে কেন শান্তিরক্ষী বাহিনী দিয়ে তাদেরকে একটা নিরাপদ জায়গা ব্যবস্থা করা যাবে না? এটিই হচ্ছে আমার কথাটা বললাম এই জন্য খুব কষ্টে, যে কিছুদিন আগে নৌকাডুবিতে বঙ্গোপসাগরে একসাথে 500 জনের মতন মানুষ রোহিঙ্গা ডুবে মরেছে। কেউ এটা নিয়ে বিশ্বে সংবাদ হেডলাইন করার জন্য চেষ্টাও করছেন না আপনারা।